সুপ্রিয় ছাত্রছাত্রী, যারা আজকে নেটের সমস্যার কারণে আমার লাইভ ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পারোনি, তাদের জন্য আবার আমি লাইভে বসছি। তাতেও যদি ক্লিয়ার না হয় তাহলে আমি রেকর্ড করে পরে তোমাদের জন্য আপলোড করে দিব। আশা করছি তোমাদের এই সমস্যাটা থাকবে না। তোমরা এখন গোসলে যাবে, স্নানে যাবে, কিন্তু যখন সময় পাও তখন এটা দেখে নিবে। আর যারা এখনও এদিক ওদিক ঘোরাফেরা কম্পিউটারের সামনে আছো বা ল্যাপটপের সামনে আছো, তারা এই ক্লাসটা একটু এখনই দেখে নিতে পারো। আর খাতা কলম কাছে থাকলে নোট ডাউনও করে নিতে পারবে। তো সবার শুভকামনা নিয়ে আবার শুরু করছি। তো দেখো কি কি এই চ্যাপ্টারটার আমরা কিছু অংশ আমরা করেছিলাম আগেই। তো তোমরা যদি মনে করতে পারো, আমরা এই জিনিসগুলো পড়েছিলাম সি প্রোগ্রামের ক্ষেত্রে। দুজন এখনও দেখছে, শাহরিয়ার তামিম এবং ফারহান, ধন্যবাদ। তোমরা খাতা কলম নিয়ে বসবা যদি ছাত্র হয়ে থাকো। গার্ডিয়ান হলে ছাত্রকে উৎসাহ দিবেন। জারিফ, তোমাকে অনেক দিন পরে পেলাম, কেমন আছো জারিফ? আমি ক্লাস নিচ্ছি, তুমি একটু দেখো। আমরা এগুলো বলেছিলাম যে সি প্রোগ্রামিংটা দেখতে কেমন, একটা সেকেন্ড ব্র্যাকেট প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, এগুলো আমরা পড়িয়েছি। একটা সি প্রোগ্রামিং কেমন হয় এটা আমরা আজকে বোর্ডে দেখিয়েছি অনেকক্ষণ, যে এখানে কী কী অংশ থাকে একটা সি প্রোগ্রামে। হ্যাঁ, তো সেগুলো দেখানোর মাধ্যমে আমরা বুঝিয়েছিলাম যে কিভাবে একটা সি প্রোগ্রাম করলে ভালো হয়। যেমন ধরো, তুমি দেখতে পারো এখানে একটা অংশ আছে stdio.h, তারপরে মেইন, তারপরে ইন্টিজার আই, একটা অ্যারে আছে, প্রিন্টএফ একটা লেখা আছে, কয়েক জায়গায় প্রিন্টএফ আছে, স্ক্যানএফ আছে এক জায়গায়, তারপরে রিটার্ন জিরো আছে, কমা, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট, অসংখ্য চিহ্ন আছে, %d। এইগুলো যদি না বুঝে থাকো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এইগুলো কি। তো তার মানে হচ্ছে এগুলো, যেমন ইন্টিজার আই লিখেছি, এটা কি? হ্যাঁ, তারপরে প্রিন্টএফ, এগুলো কি? কতগুলো চিহ্ন লিখেছি, আই ইকুয়াল টু %d, এগুলো আমরা আজকে পড়ি। অর্থাৎ আমাদের আজকে পড়নের বিষয়টা হচ্ছে চলক। তো আমরা একটু ওই জায়গায় টেনে চলে যাই যেখানে আমরা এগুলো আমরা পড়ে গেছিলাম, হ্যাঁ, গত ক্লাসে। তো তোমরা যারা ক্লাসটা করেছো অথবা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও ওখান থেকে। সি ভাষায় এই যে কমা চিহ্ন, এগুলো কেন না হয়, এই অংশটা আমরা গতদিন বিস্তারিত পড়েছিলাম, যে একটা সি প্রোগ্রামের কয়েকটা অংশ থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে, দেখো, ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন। তো এগুলো কোনটা কি, এগুলো আমরা পড়েছিলাম গতদিন। কিন্তু তোমরা যদি না দেখতে পাচ্ছ কিনা একটু স্পষ্ট করে দিলাম তোমাদের জন্য। একটু শেড করতে চাই না, এবার একটু সুন্দর হবে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এটা হলো মন্তব্য লেখার জন্য হচ্ছে, হ্যাঁ, ডকুমেন্টেশন সেকশন, তারপরে আছে লিঙ্ক সেকশন, তারপরে ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশনের দুটো অংশ আমরা কালকে বলেছিলাম, সেটা হলো ডিক্লারেশন, একটা এক্সিকিউটেবল। তারপরে আছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তো সেগুলো কীভাবে কাজ করে আমরা একটু পরে, এই গত ক্লাসে শেষ এখানে করেছিলাম, যেহেতু পরের অংশটা আমরা এখান থেকে শুরু করি, এগুলোর বর্ণনা। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে ডেটার টাইপ, চলক এবং ধ্রুবকের বিভিন্ন রকমের ডেটার টাইপ আছে। আমরা যে লিখেছিলাম ইন্টিজার আই, তো সেই বিষয়টা কিভাবে হয়, এটা কি ধরনের ডেটা, এটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? তো বিভিন্নভাবেই আমরা ডেটাকে ভাগ করতে পারি। তো
প্রিমিটিভ ডাটা হচ্ছে আমরা যেগুলো বেশি ব্যবহার করব সি ভাষা, ক্যারেক্টার, সংক্ষেপে কার, পূর্ণসংখ্যা, ইন্টিজার, ভগ্নাংশ, ফ্লোট, ডাবল এবং ভয়েড বা নাল। ডিরাইভড মনে হচ্ছে ওগুলো থেকে আবার নির্দিষ্ট কিছু জিনিস তৈরি করা হয়। ডিরাইভ মানে আগের কিছু যে জিনিসটা ছিল প্রিমিটিভ সেখান থেকেই তৈরি করা, এটা হচ্ছে ডিরাইভড বা নেওয়া। তো এগুলো হচ্ছে কি কি, অ্যারে আছে, পয়েন্টার আছে, ফাংশন আছে। তারপরে নিজেও কিছু ডাটা টাইপ তৈরি করা যায়। আমি যদি ভালো প্রোগ্রামার যখন হব, হ্যাঁ, শিখতে শিখতে, তা আমি চাইলে আমার প্রোগ্রামের প্রয়োজনে আমি নিজেও কিছু ডাটা টাইপ তৈরি করতে পারবো। তো কোন ডাটা টাইপ আমার জন্য একটু ভালো হবে, হ্যাঁ, কোন ডাটা টাইপ আমার জন্য সুবিধাজনক হবে, এটা আছে। তো সেটা একটু দেখি। একটু বেশি চলে আসছে এটা। এই যে যদি দেখো তোমরা, যদি আমি ক্যারেক্টার ঘোষণা করি সি টাইপ, সি ভাষায়, তো ক্যারেক্টার টাইপ ডাটা ঘোষণা করলে সি ভাষায় মেমোরিতে ঠিক কতটা জায়গা লাগবে সেটা এখানে ঘোষণা করা আছে। 1 বাইট জায়গা লাগবে। আনসাইন্ড যদি হয়, মানে চিহ্ন না থাকে কোনো, তাহলেও কতটুকু জায়গা লাগবে, হ্যাঁ, একটা বলা হয়েছে, এটাও 1 বাইট হলে এখানে 8 বাইট আসছে। ইন্টিজার হলে 2 বাইট জায়গা লাগবে। তারপরে হচ্ছে লং ইন্টিজার হলে, মফিজুল সাহেব দেখছেন, আমাদের মাননীয় ভাই সাহেব, প্রিন্সিপাল সাহেব দেখছেন, থ্যাংক ইউ। তো তারপরে সৌরভ বিশ্বাস, মুশফিকুল আলম, আপনারা দেখছেন, ধন্যবাদ। এগুলো কেন দরকার, এত ধরনের চলক কেন? অর্থাৎ একজন প্রোগ্রামার হলে আমার অনেকগুলো কাজ আছে। এক হচ্ছে আমি কোনটাকে প্রায়োরিটি দেব, হ্যাঁ, আমার প্রায়োরিটি দেওয়ার অনেকগুলো জায়গা আছে। এক হচ্ছে আমি আমার মেমোরিকে সেভ করতে হবে। কেন মেমোরি সেভ করতে হবে? বাসা বাড়িতে যেন আমার জায়গা সেভ করতে হয়, জায়গা মতো আমি জিনিসপত্র এলোমেলো করে রাখলে জায়গা বেশি লাগে। তো এই জন্য এই সি ভাষাতেও বিভিন্ন রকমের ডাটা টাইপ আছে, সেগুলো ঘোষণা করার জন্য বিভিন্ন রকমের পলিসি মেনটেন করতে হয়, যাতে করে কম জায়গা লাগে। একজন ভালো দক্ষ প্রোগ্রামার হতে গেলে আমাকে এই জায়গার স্পেস মেনটেনেন্সটা ভালো করে শিখতে হবে। আর নাইলে হবে কি, আমার জায়গাগুলো এলোমেলোভাবে নষ্ট হবে। আমি একটু যদি ক্যামেরাটা একটু উঠিয়ে দিই, তো যেটা বলছিলাম যে স্পেস নষ্ট করা যাবে না। স্পেস আছে বলে আমার, হ্যাঁ, আমরা জানি মেমোরি কত দামি জিনিস, র্যাম অনেক দামি জিনিস। একটা 1 জিবি র্যাম বাড়লে একটা মোবাইল ফোনের দাম বেড়ে যায় 2-3 হাজার টাকা, সেখানে কম্পিউটারের ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান। তাছাড়া বড় প্রোগ্রাম হলে ইউজাররা কিনতে চাবে না। তো এই জন্য তোমরা খাতায় এটা স্ক্রিনশট করে নিবা অথবা নোট ডাউন করে নিবা যে এটা কীভাবে লিখতে হয়। যখন আমি ক্যারেক্টার লিখবো তখন এটা ফরম্যাট হবে %C, হ্যাঁ, যখন আমি আউটপুট ইনপুটের ক্ষেত্রে ফরম্যাট স্পেস, বিশেষ করে ইন্টিজার 2 বাইট জায়গা লাগে, এটা পরীক্ষা। ডাটা রেঞ্জ কত থেকে কত, ফ্লোটিং পয়েন্ট % 4 বাইট জায়গা লাগে, কত থেকে কত পর্যন্ত ডাটা ইনপুট দেওয়া যায়, ডাবল কত থেকে কত, এই 3-4টা জিনিস, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল, এই 4টা তোমরা নোট ডাউন করে নাও। বাকিগুলো পরে করলেও, যে কোনো সময় পড়লেও চলবে। আচ্ছা, এরপর আর কি, যাই হোক, নেটওয়ার্কের জন্য মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে। তো আমি যেই বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হলো যে কিওয়ার্ডস আমাদের লাগবে, আমাদের কনস্ট্যান্ট লাগবে, আইডেন্টিফায়ার লাগবে, স্ট্রিং লাগবে, স্পেশাল সিম্বলস লাগবে এবং অপারেটর। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। অর্থাৎ সি ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখতে যাই, এগুলো আগে তৈরি না শিখে না বুঝে আমরা যখন ব্যবহার করতে গেলে তখন বারবার পদে পদে ঠেকে যাব। তো ওই জন্য থিওরিটা এগুলো জানা দরকার। আজকে পর্যন্তই আমরা থিওরি শেষ করব। আগামী দিন থেকে, খোকন ধন্যবাদ, তুমি আমাকে দেখছো। তো এরপরে দেখি তাহলে একটা একটা করে পড়ি, শেষ থেকে পড়ি। কিওয়ার্ডস কাকে বলে?
কিওয়ার্ড হচ্ছে প্রত্যেকটি প্রোগ্রামিং ভাষায় নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে, এগুলো প্রোগ্রাম রচনার জন্য ব্যবহার করা হয়। আর একটু ভালো সংজ্ঞা যদি বলি, সেটা হলো সি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট কিছু মানে আছে এবং একটা নির্দিষ্ট কাজ করে থাকে। তাহলে তোমরা যে খাতা কলম থাকে লিখে নিতে পারো, আমরা লাইভ ক্লাসে বলেছিলাম। তো কিওয়ার্ডগুলো অনেক কাজে লাগে, যেমন ইফ, এলস, গো টু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে কয়টা থাকে সেটা আমরা দেখি। হ্যাঁ, এখানে 32টা কিওয়ার্ডস আছে, সবগুলি মুখস্থ রাখা কঠিন। তো এই জন্য তোমাদের যা করতে হবে সেটা হলো অল্প কিছু কিওয়ার্ড, যেমন আমি বলে দিচ্ছি, সেগুলো মার্কিং করে নিতে পারো। স্বাধীন, তোমাকে ধন্যবাদ। তুমি সি ভাষা শিখে নাও, তুমি তো জানো সি ভাষা। ভুল হলে আমাকে মেসেজে দিয়ে দিবা কোথাও যদি বলতে ভুল করে ফেলে থাকি। আর অটো, ডাবল, ইন্টিজার এই 3টা শিখলা। ব্রেক, এলস 5টা, সুইচ, লং 7টা, ক্যারেক্টার 8টা, ফ্লোট 9টা, রিটার্ন 10টা, শর্ট 11টা, কন্টিনিউ 12টা, ফর 13টা, ভয়েড 14টা, গো টু 15টা, ডু 16টা, ইফ 17টা, হোয়াইল 18টা। এই তাহলে কিওয়ার্ডসের সংজ্ঞা আমরা শিখে ফেলছি, যে সি ভাষায় ব্যবহৃত এমন কিছু শব্দ যেগুলোর প্রত্যেকটি নিজস্ব মানে আছে এবং কাজ আছে, যেগুলো নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হয়, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আমি উদাহরণ করে বলছিলাম যে এটা হলো পেন, তো পেনটাকে তুমি খাতা বলতে পারো না, কারণ পেনের ফাংশন আলাদা, খাতার ফাংশন আলাদা। আবার খাতাকে তুমি পেন বলতে পারো না, তাহলে সেই পেনটা এবং খাতাটা মিনিং আলাদা হওয়ার কারণে এই কিওয়ার্ডসগুলো আলাদা। আইডেন্টিফায়ার কীরকম? পরিচায়ক। তো প্রথমেই প্রোগ্রামের শুরুতেই বলতে হয় যে আমার কি কি জিনিস লাগবে, ঘোষণা দিতে হয়, পরিচয় দিতে হয়। কোথাও বাড়ি গেলে বা আমরা কারো হ্যান্ডশেক করলে, হ্যাঁ, প্রথমে বলে যে আমি অমুক, যদিও এখন হ্যান্ডশেক করা নিষেধ করো নাই, কারণ একজনের কাছ থেকে আরেকজন, হ্যাঁ, মানে রোগ সরাতে পারে। তো এই জন্য তোমরা এটা করবা না। তো প্রোগ্রামিংয়ের সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস, মানে কম্পিউটারের যে মেমোরি অ্যাড্রেস আর কি, সাংখ্যিক অ্যাড্রেস মানে মেমোরি অ্যাড্রেসের যে সংখ্যা, সেটা ব্যবহার না করে একটা নাম দেওয়া যায়, সেই নামটাকেই বলা হয় আইডেন্টিফায়ার। সি ভাষায় 2 ধরনের আইডেন্টিফায়ার আছে, একটা হলো চলক আর একটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ নিম্নস্তরের ভাষায় এর কিন্তু এভাবে লেখা যেত না, নিম্নস্তরের ভাষায় তোমাকে ওই মেমোরি অ্যাড্রেসই লিখতে হতো। আর তাহলে চলক তো আমরা জানি, আর ধ্রুবক কাকে বলে সেটাও জানি, কিন্তু সি ভাষা চলকের মান সংজ্ঞাটা কিন্তু একটু ভিন্ন রকম। দেখতেই পাচ্ছ যে এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসের একটা ছদ্ম নাম হচ্ছে চলক অথবা ধ্রুবক। নির্দিষ্ট মান, ধ্রুবকের একটা মান থাকবে, যেমন পায়ের মান 3.141 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সি ভাষায় এগুলো আগেই ঘোষণা দিতে হয়, অথবা পরে ঘোষণা দিলেও সেটাকে বলতে হয় কোথায় সেটা আছে। ঠিক আছে? তো আমরা একটু ক্যামেরাটা একটু প্যান করে নিচ্ছি। লেখাগুলো স্ট্রেট দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরের অংশ দেখি। ধ্রুবক গেল, তাহলে ধ্রুবক কিভাবে লেখে একটু দেখি, লেখার স্টাইলটা কিভাবে হবে। হ্যাঁ, এটা স্টাইলগুলো তোমরা দেখে নিবা। ঠিক আছে? তো আমরা সাধারণত ডিফাইন দিয়ে ব্যবহার করি, আমাদের একবার দুইবার যাই লাগে, যে পায়ের ব্যবহার লাগে, তখন আমরা লিখি মেইনের উপরে ডিফাইন পাই ইকুয়াল টু দিয়ে, মানে বা ফাঁকা দিয়ে পায়ের মানটা দিই। ডিফাইন পায়ের মানটা দিতে হবে 3.141, এইভাবে লিখতে হয় ধ্রুবক।
কনস্ট্যান্ট অনেক রকমের আছে, এগুলো তোমাদের অতটা প্রয়োজন পড়বে না, এই জন্য দেখে রাখতে পারো ছকটা, যার বেশি জানার প্রয়োজন এটা লিখে নিও, ঠিক আছে, অথবা স্ক্রিনশট করে নিও। এবার আসি চলক, যেটা সি ভাষা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে চলক কাকে বলে। হ্যাঁ, তো চলক কাকে বলে আগে বলেছি, এটা হচ্ছে মেমোরি লোকেশন বা ঠিকানা। যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয় তখন কম্পিউটারের র্যামে অবস্থান করে, পরবর্তী সময় সেগুলো পুনরুদ্ধার বা পুনর্ব্যবহারের জন্য ওই নাম্বার ঠিকানা জানা প্রয়োজন হয়। সুতরাং প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। ভেরিয়েবল মানে চলক, প্রতিবার প্রোগ্রাম নেবার জন্য এগুলো অবস্থান করতে হয় বলে চলক বলে। মানে বারবার চেঞ্জ হচ্ছে, এই জন্য মান পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরিবর্তনশীল মানকে চলক বলে তোমরা জানো। তো চলক কয় রকমের হতে পারে আমরা একটু আগে দেখেছিলাম যে ডেটার টাইপ তো অনেক রকমের হয়, এর মধ্যে এই চারটা আমরা বেশি ব্যবহার করব, এই জন্য আমি উল্লেখ করেছি। বাকিগুলো আগে উল্লেখ করেছি বটে, এখানে স্পেশালি এই চারটাকে দেখালাম কারণ আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এর বেশি আর নেই। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এই চার ধরনের লাগে। এইটা পরীক্ষায় আসে, তোমরা একটু খাতা কলম যদি থাকে নোট ডাউন করে নিবা। অ্যালফাবেটিক ক্যারেক্টার হতে হবে, ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। অর্থাৎ তুমি লিখতে পারো 1A লিখতে পারবে না, তুমি লিখতে পারো A1। কারোর নাম যেমন আমরা বলতে পারি রহিম, করিম, কিন্তু 1 রহিম তো বলতে পারি না। রহিম 1 এটা বলতে পারি, 1 নম্বর রহিম বাংলায় হয়, কিন্তু এখানে হবে না। এক শব্দ বা 1 2 এগুলো পরে লিখতে হবে নাম। তবে মাঝখানে যদি যেমন লেখি A B, কারো মাঝখানে যদি স্পেস থাকে এটা চলবে না, মাঝখানে স্পেসটাকে আন্ডারস্কোর চিহ্ন দিয়ে এটা ব্লক করে দিতে হবে, অথবা ডলার সাইন দিয়ে, অন্য কোনো চিহ্ন দিয়ে ব্লক করা যাবে না। নামের একাধিক অক্ষর থাকলে সেটা ফাঁকা রাখা যাবে না। তারপরে এটা তো বললামই, ফাঁকা স্থান থাকবে না। আর কোনো কিওয়ার্ড, আগে যে কিওয়ার্ডের কথা বলা হয়েছে যেগুলোর স্থান, যেমন পেন, হোয়াইল, ইফ, এলস, এগুলো আমরা শিখতে বললাম, সুইচ, গো টু, এগুলো ব্যবহার করা যাবে না নাম হিসাবে। চলকের নাম এগুলো পাওয়া যাবে না। যেমন কারোর নাম প্রেসিডেন্ট রাখা যাবে না, কারোর বাচ্চা হলে কি আমরা কলম, পেন্সিল এসব রাখতে পারি? এগুলো মানে নইসেন্স মানে নাম হবে। তো এই জন্য এরকম এখানেও তাই, কিওয়ার্ডগুলোকে নাম হিসেবে, চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে ভেরিয়েবলের নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যাবে, তবে 31টার বেশি না ব্যবহার করে ভালো, কারণ নাম 31টা ওয়ার্ডের বেশি হওয়াটা এটা যৌক্তিকতার মধ্যে পড়ে না। দেখো ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো কী করে চলক হয়, তো একটু ছবিটা যদি খেয়াল করো, দেখো দূরে নিয়ে গেলাম, আমরা বাকেট চিনি বালতিতে, তো বাকেটে কি হয়, ঢোকে আর বের হয়। তো বাকেট কি কখনো ফেলে দিই আমরা? প্রত্যেক দিন কাপড় ধুই, বালতি পানিতে ধোয়াশ করি, আবার বালতিটা ফাঁকা থাকে। গ্লাসে পানি খাই, গ্লাসটা ফাঁকা থাকে। ভেরিয়েবল হচ্ছে সি ভাষায় সেরকম অবস্থা। হ্যাঁ, যেমন একটা যদি নিচে উদাহরণ দেওয়া আছে, ধরো ভেরিয়েবলের ঠিকানা হচ্ছে 0 1 2 3 4 5, যদি এরকম থাকে না, তারপর একটা উদাহরণের সুবিধার্থে ভেরিয়েবলের নাম দিলাম, হ্যাঁ হ্যালো। তো হ্যালো লিখতে গেলে এই ভেরিয়েবলগুলো এই জায়গায় থাকবে কি, তাহলে অ্যাড্রেস হবে 1 0 1 2 3 4 5, এই অ্যাড্রেসে গিয়ে হ্যালোটা থাকবে। তাহলে অ্যাড্রেসের নিচে একটা প্রতীক দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা মেমোরিতে আসলে ভিতরে কাজটা করি। তারপরে আসি অপারেটর কি। মানে চিহ্ন, সেই ভাষায় কতগুলো চিহ্ন থাকে, তাকে অপারেটর বলে। এই অপারেটরগুলো বিভিন্ন রকমের হয়, তো প্রায় 9 রকমের অপারেটর আছে। যেমন এ ইকুয়াল টু বি, তাহলে এ আর বি কি অপারেন্ট, আর অপারেটর হচ্ছে ইকুয়াল টু, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ নট ইকুয়াল টু বি, এই জাতীয় চিহ্ন যেখানে থাকে, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, অ্যান্ড, অর, নট, এগুলো দেখি আমরা এখন
কয় ধরনের অপারেটর আছে? 8 রকমের। একটু পড়ে নিই। অ্যারিথমেটিক অপারেটর, তোমরা যারা দেখতে পাচ্ছ না, আমি একটু ক্লোজ করে দিচ্ছি। দেখা যাচ্ছে? অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, স্পেশাল অপারেটর। অর্থাৎ 8 রকমের অপারেটর রয়েছে সি ভাষায়। ওর নামগুলো আবার একটু যদি দেখো, লিখে নিতে পারো। সি ভাষায় অপারেটর আসলে 8 প্রকারের। একটা হলো অ্যারিথমেটিক, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে পাটিগণিত যে কাজগুলো করা হয় সেগুলোর জন্য। রিলেশনাল অপারেটর, একটু পাশে যদি চিহ্নগুলো দেখাই দিতে পারি, তোমরা একটু ক্যামেরা জুম করলাম, তারপর যদি দেখতে পাও ভালো হতো। দেখতে পাচ্ছ কিনা একটু খেয়াল করো। অ্যারিথমেটিক অপারেটর, তারপর রিলেশনাল অপারেটর কি, গ্যাটার মানে হচ্ছে রিলেশন তৈরি করে যেগুলো, সেই জিনিসগুলো। তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর, হচ্ছে সত্য মিথ্যার জাতীয় আর কি, যে অ্যান্ড, অর, নট, এগুলো। তো এই 8 প্রকারের নাম আমরা সেখানে পরের পেজে বিস্তারিত আমরা দেখতে পারবো। অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কন্ডিশনাল, বিটওয়াইজ এবং স্পেশাল অপারেটর। তাহলে এইবার একটু চিহ্নগুলো দেখি। অ্যারিথমেটিক অপারেটর কেমনে হয়? যোগ বিয়োগ গুণ ভাগ আর হলো মডুলার, মানে ভাগশেষ বের করা, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তো তোমরা একটু দেখে নাও, এবার একটা জুম ক্লোজ করে দিই। এই নামটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, বুঝা যাচ্ছে? তাহলে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এটা আমরা ছোটো থেকে শিখেছি। এইগুলো হচ্ছে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, মানে হচ্ছে যে এটাকে মিনিংটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সি ভাষায় এরকমভাবে লেখা যায়। একটু ক্লোজ করি, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো দেখে নিলে হয়। রিলেশনাল অপারেটর আছে, বড় ছোট, গ্রেটার দেন, স্মলার দেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে লজিক্যাল অপারেটর কোনগুলো? অ্যান্ড, অর, নট, ঠিক আছে। বিটওয়াইজ অপারেটর কোনগুলো? অ্যান্ড, অর, এক্সক্লুসিভ অর, ওয়ান্স কমপ্লিমেন্ট, শিফট রাইট, শিফট লেফট, এগুলো উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। কোন গেট ব্যবহার করলে কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি ছকটাতে। ছকটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবার হচ্ছে সর্বশেষ আমরা যা আজকে পড়তে যাচ্ছি সেটা হলো ইনপুট আউটপুট স্টেটমেন্ট। হ্যাঁ, তো কেমন হয় ইনপুট আউটপুট স্টেটমেন্ট একটা প্রোগ্রামের, একটু দেখো। আমরা স্ক্যানএফ এবং প্রিন্টএফ নিয়ে পড়াশোনা করেছি, সেগুলো স্ক্যানএফের লিখতে হয় কী করে, সিনটেক্স %c অ্যান্ড সি। প্রিন্টএফের লিখতে হয় কী করে, %s, ch। মনিটরে প্রদর্শনের জন্য হয় আউটপুট, আর মনিটরে আর হচ্ছে কিবোর্ড দিয়ে নেওয়ার জন্য হয় হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো সেই বিষয়গুলো দেখলাম। তো প্রিন্টএফ ফাংশনের ব্যবহারটা দেখি। দেখো প্রিন্টএফ কোথায় কাজে লাগে, ইনক্লুড দিয়ে কাজে লাগছে না, এখানে লাগছে না। দেখো যখন ক্যারেক্টার এ বলছি তখন সে এটা মেমোরিতে এ নামক একটা জায়গা দখল করে নিল, যেটা 2 বাইটের। ইন্টিজার বি, সেও 2 বাইটের একটা জায়গা মেমোরিতে নিয়ে নিল। বি ইকুয়াল 10 বলেছি। সি একটা বলেছি, সেও একটা মেমোরিতে জায়গা দখল করলো, সেটা হলো 3.14 লিখলাম, যেহেতু ফ্লোট মানে ভগ্নাংশ, এই জন্য সেটা একটু জায়গা বেশি নিয়েছে। ডাবল নিলাম, ডাবলে 8 বাইট জায়গা লাগবে, তারও মান দিয়ে দিয়েছি যে এটা প্লাস এটা, মানে 3.1414 সামথিং যাই থাকুক ই পর্যন্ত, প্লাস তার সাথে 10।
এখন প্রিন্টএফের কাজ শুরু হয়েছে। দেখো এই স্লাইডটা খেয়াল করো, যে প্রিন্টএফ ক্যারেক্টার এ পার্সেন্ট সি, মানে হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটাকে তুমি আউটপুট দাও। দেখা যাচ্ছে নিচে দেখো আউটপুট এ লেখা আছে, তার মানে এই মেমোরি এ থেকে এনে সে এখানে প্রিন্ট আউট করবে। এখানে প্রিন্টএফের কাজ আমরা দেখলাম যে আউটপুটের ক্ষেত্রে প্রিন্টএফের কাজটা কী করে। তারপর আরেকটা প্রিন্টএফ দেখি। এবার বললাম বি কে আউটপুট দাও, তো বি এর মান ছিল 10, সে মেমোরি থেকে এই 10কে এনে এখানে প্রেজেন্ট করছে আমাদেরকে। তারপর যদি বলে সি কে প্রেজেন্ট করো, তাহলে সি কেও সে দেখালো এনে। দেখো মেমোরিতে সি ছিল 3.1, সে 3.1 এনে আমাদেরকে দেখাইলো। এইভাবে সে আমরা যদি আরেকটা প্রিন্টের চাই ডিকেও সে দেখাইতে পারলো। ডি কত ছিল মেমোরিতে, এটাকে সে এখানে এনে দেখাতে পারলো। দেখো এবার স্ক্যানএফ বা ইনপুট ফাংশন কি করে কাজ করে দেখি আমরা। একটা প্রোগ্রাম লিখলাম, এখন লেখা আছে এন্টার, আউটপুটের লেখা আছে এন্টার এ ক্যারেক্টার। তো এখন ক্যারেক্টারটা তো দেওয়া নাই, এ বি সি দেওয়া আছে, কিন্তু এ বি সি এর ব্ল্যাঙ্ক, কোনো মান দেওয়া নাই, এখানেও কোনো মান দেয়া নাই। তাহলে এটা এখন আমরা নিতে হবে কিবোর্ড দিয়ে। তাহলে কিবোর্ড কী করে কাজ করে দেখি। দেখছো কিবোর্ড দিয়ে আমি টাইপ করলাম এ, সাথে সাথে ওখানে এ বসিয়ে দিল, যেহেতু ক্যারেক্টার টাইপের ডাটা 1 2 3 দিয়ে দেওয়া যাবে না। এরপরে বললাম যে এতে রেখে দাও, রেখে দিল সে। এরপরে আউটপুট আবার আরেকটা বললাম যে আরেকটা ইন্টিজার নাও, তার মানে বি এর মানটা নিতে বললাম, সে কিবোর্ড দিয়ে তাহলে আমি 10 দিলাম। বি ছিল ইন্টিজার, সি আবার হচ্ছে ফ্লোট মানে ভগ্নাংশ, তাহলে সি ভগ্নাংশ মান দিতে হবে, কিবোর্ড দিয়ে 3.14 দিলাম। আর ডি এর মানটাও ছিল ডাবল, মানে হচ্ছে যে অনেক বড় সংখ্যা, তাহলে সে অনেক বড় সংখ্যা আমরা যদি নেই, তো সি তো সে ডি তো সে যোগ করে তিনটাকে, তারপরে 10 যোগ করবে সাথে, মানে 3.14 সাথে 10 যোগ করবে। এইভাবে প্রিন্টএফ এবং স্ক্যানএফ কাজ করছে। তাইলে আগামী একটু আমরা দেখে নেই কী কী পড়েছি, কোনটা ভুল হবে। তাহলে আমরা বলছি চলকের নামকরণের ক্ষেত্রে কীভাবে নামকরণ করা যায়। তাহলে প্রথমটাতে আন্ডারস্কোর আছে, দ্বিতীয়টাতে ডলার সাইন আছে বটে কিন্তু শেষের দিকে, প্রথমটা গ নম্বরে আছে সামনে 1, তাহলে হবে না। আর ঘ নম্বরে আছে শেষের দিকে 1, তাহলে হবে। তাহলে ভুল কোনটা এখানে, প্রথমটা ঠিক আছে, তৃতীয়টা ঠিক নেই। ডলার সাইন দেওয়া যায় কারণ নামে আগে পরে, কোনো সমস্যা নেই। তাইলে হচ্ছে ক ঠিক আছে, খ ঠিক আছে, ঘ ঠিক আছে, শুধু গ ঠিক নেই কারণ সামনে 1 দেওয়া। তাহলে তোমরা যে কাজগুলো বাসা বসে করতে পারো সেটা হলো একটা সি প্রোগ্রাম লিখতে পারো, হ্যাঁ। আর সি ভাষার সুবিধাগুলো আগে পড়িয়েছি যেহেতু, এগুলো আমরা। তাহলে আজকে আমরা যা যা শিখলাম তোমরা যদি একটু নোট ডাউন করো এবং কমেন্টসে লিখে দাও। আজকে না পারো কালকে পারো, যখনই পড়ার সময় পাও পড়ে এই প্রশ্ন 4টার উত্তর আমাকে ইনবক্সে দিবা অথবা কমেন্টসে লিখবা। অপারেটর কি, ধ্রুবক কি, প্রোগ্রামে কেন চলক ব্যবহৃত হয়, ডেটা টাইপের মেমোরি পরিসর দেখাও। এই 4টা পয়েন্ট তাহলে আমরা লিখে খাতায় নোট করে রাখবো, পরীক্ষায় লাগবে। আর এছাড়া আরও নোট করতে পারো যদি মনে হয়, সেটা তো অপারেটর কয় প্রকার ছিল, 8 প্রকার, সেগুলো সম্বন্ধে একটা নোট করে রাখতে পারো। ঠিক আছে। তো দাউদ পাবলিকের ছেলেমেয়েরা বা আমার সারা দেশে যে সমস্ত কলেজে আমি ছিলাম বা আমার ফ্রেন্ড লিস্টে আছো, হ্যাঁ, সি ভাষা সম্বন্ধে জানতে চাও, তারা এগুলো ক্লাসটা দেখতে পারো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসলে ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না, আমি বিদায় নিব, আমারও গোসল করার সময় হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ কষ্ট করে সি ভাষায় ক্লাসটা দেখা হয়েছে। তো এরপর থেকে আমরা আর থিওরি ক্লাসে যাচ্ছি না, আজকেই আমরা সি ভাষার
ম্যাক্সিমাম থিওরি শেষ করেছি। তারপরেও কিছু আছে লুপ কন্ডিশন, এগুলো পর্যায়ক্রমে শিখবো যখন প্রয়োজন হয়। আসলে একটানা থিওরি পড়তে ছাত্রছাত্রীদের ভালো লাগছে না, ভিউয়ার্স কম দেখি আমরা বুঝতে পারছি। তো সামনের দিন থেকে আমরা কিছু সি প্রোগ্রাম শুরু করব। তোমরা প্রোগ্রাম ইনস্টল করে নিবা, C++ সফটওয়্যারগুলো ডেস্কটপে থাকলে ডেস্কটপের জন্য, আর মোবাইল ফোন থাকলে মোবাইল ফোনে আমরা আমাদের আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি কী করে ইনস্টল করতে হয়, কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, ভালো থাকো।